নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে বুধবার। আজকের ভিডিওটা আমি শুরু করেছি অস্মিকে স্কুলে দিয়ে আসার পর থেকে। অস্মিকে সকালবেলা খাইয়ে দাইয়ে টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে স্কুলে টিফিনে ওর জন্য একটা নতুন খাবার ট্রাই করেছি, পরে তোমাদের সাথে একদিন না হয় সেটা কি শেয়ার করব। যাই হোক, অস্মিকে স্কুলে দিয়ে আসার পর টুকিটাকি কিছু কিছু কাজকর্ম থাকে, তো সেগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে সবার প্রথম ভেবেছি আগে পুজোটা করব, তারপর রান্না বসাবো। আগে অস্মিকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে আসার পর জানো তো, নিজে খেয়ে তারপরে এডিটিং করছিলাম। এডিটিং কমপ্লিট করতে করতে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। আর প্রচণ্ড রকমভাবে দেরি হয়ে গেছে, কারণ গতকালকের দিনটা যে কীরকম গেছে সে তো তোমরা জানোই, একটু তো আন্দাজ করতেই পারছো। তাই রাত্রেবেলায় না এডিটিং করতে পারিনি। এত পরিমাণে ঘুম পেয়েছিল যে কখন ঘুমিয়ে গেছি নিজেই বুঝতে পারিনি। আমি তোমাদেরকে বলেছিলাম ছাদের সমস্ত দড়ি টড়ি সমস্ত কিছু ছিঁড়ে গেছে, বাঁশ ভেঙে গেছে। এই যে দেখো, কালকে তো আর দেখাতে পারিনি অত দুর্যোগের মধ্যে, তাই আজকে একটুখানি দেখিয়ে দিলাম। ফুল তুলতে তুলতে দৌড়ে এসেছিলাম। গতকালকে যে সমস্ত জামাকাপড়গুলো প্রায় শুকিয়ে গিয়েছিলো, আবার ভিজে গিয়েছিলো, তো সেগুলো আমি সকালবেলায় মিলে দিয়েছিলাম। তারপরে আবার দেখি অস্মিকে স্কুলে দিয়ে আসার পরই আর কি মিলেছিলাম, প্রায় হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে। তারপরে দেখি ফুল তুলতে আবার সেরকম ঘোর অন্ধকার করে কালো মেঘ এলো, তাই বৃষ্টি নামার আগেই আমি সমস্ত জামাকাপড়গুলো তুলে নিয়ে এলাম। এই পেয়ারাটা এই মাত্র আমাদের ওঠানাতে যে গাছটা আছে না, ছোটো গাছ, সেখানে 1-2টা করে পেয়ারা হচ্ছে। সেই পেয়ারাটা এই মাত্র গাছ থেকে পারলাম, তাই ভাবলাম আজকে ঠাকুরকে এটাই দেব। আচ্ছা, তোমরা কি এটা করো নাকি আমাকে একটুখানি জানিও তো। না, আমিই করি এইরকম। দেখো, প্রত্যেক দিন তো ভগবানকে গঙ্গা জল শুধু গঙ্গা জল দিয়ে তো দেওয়াটা তো সম্ভব নয়, কারণ আমাদের এখান থেকে গঙ্গা অনেক দূর। তো প্রত্যেক দিন যদি আমি গঙ্গা জল দিয়ে যেভাবে আর কি করাবো, স্নান টান করাবো বা জল লাগবে, তো সেই জন্য অত গঙ্গা জল দেওয়া আমার পক্ষে পসিবল না বলে, তাই আমি এমনি সিম্পল জল দিই, নর্মাল জল, তো তার মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে দিই। এমনি সাধারণ জল আর তার সাথে গঙ্গা জল মেশানো। তো তোমরা এরকম কি কেউ করে থাকলে না আমাকে একটুখানি জানিও। আমি না প্রত্যেক দিন এইভাবে যবে থেকে আর কি আমার ভগবানকে আমি আমার মহাদেবকে আমি আর কি আমার ঘরেতে নিয়ে এসেছি, তবে থেকে প্রত্যেক দিনই যখনই আর কি পুজো করি তখনই আর কি মহাদেবের এখানে স্নান করাই। আর স্নানের জলটা আমি একটুখানি নিজে খাই, তারপর আর কি আবার পুকুরের জলে দিয়ে দিই, যেহেতু আমাদের পুকুরের বাড়ি। দেখো, জল সংকটটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি, আর মা লক্ষ্মীর ঠিক পাশে রেখেছি। শিব ঠাকুরের জায়গাও সরিয়ে দিয়েছি, জায়গা পরিবর্তন করেছি বলতে পারো তোমাদের কিছু কিছু কমেন্ট পাওয়ার পর। এবং তোমরা অনেকেই বলেছো যে ঠাকুর আমার, সেহেতু আমি যেমনভাবে পারবো তেমনভাবে রাখবো এবং আমার পক্ষে যতটা সম্ভব সেভাবে সেবা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছিলে যে 2টো প্রদীপ জ্বালাতে নেই। একজনই বলেছিলে দুটো ধূপ জ্বালাতে নেই, তো নয় 3টে নয় 1টা জ্বালাতে। আসলে একটা করেই একটা হচ্ছে তোমার ঠাকুরের কাছে দেবো, যেখানে আমি ঠাকুর পেতেছি, আর একটা আমি তুলসী তলায় দেবো। তাই একসাথে ধূপটা ধরিয়ে নিই, একটা করে দিও, একটা তোমার ঠাকুরের কাছে থাকে আর একটা তুলসী মন্দিরে দেওয়া থাকে। তো চলো, পুজো আমার কমপ্লিট হয়ে গেল। সমস্ত বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, ঠাকুরের বাসন। তারপরে দিকে দেখো, আমি কিন্তু রান্না একটুখানি এগিয়ে নিয়েছি, কারণ আলুটা আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একদিকেতে আমি একটুখানি ঘিয়ে করলাটা ভাজবো, তাই সবার প্রথমে ঘিয়ে করলাটাকে কেটে আর কি একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজতে বসিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে। আচ্ছা, এখন রান্নাটা হতে থাক, তার সাথে সাথে তোমাদের কিছু আর কি কথা বলতে শুরু করি, যেগুলো আর কি মেইন টপিক বলতে পারো, যেটা নিয়ে আমি কথা বলবো বলে ঠিক করেছি। সেটা হলো, গত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করছো অস্মির স্কুলের টাইমিং, কটার সময় যায়, কখন আসে, আমি কটার সময় যাই, আবার কখন আসি, আবার অস্মিকে কখন আনতে যাই, কখন ফিরি, এই সমস্ত টাইমিং জানতে চেয়েছো। এছাড়াও অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে অস্মির স্কুলের বাসটাকে কি নিয়ে আসা যায় না, একটু বেশি টাকা পয়সা দিয়ে আর একটু এগিয়ে যদি আসা যায়, কারণ প্রত্যেক দিন এইভাবে যাওয়া আসা করাটা সত্যি খুব মুশকিল। বিশ্বাস করো, মুশকিল, সমস্যার, কঠিন, তোমরা যা বলবে তাই বলতে পারো। এত কঠিন একটা কাজ অস্মিকে এই টাইমে টাইমে নিয়ে আসাটা। আবার এই বর্ষাকাল বলে আরও বেশি কষ্ট হচ্ছে, শীতকালেও একটু কষ্ট হবে। তো সেহেতু প্রথমে এই টপিকটা নিয়ে কথা বলি। আমি যখন অস্মিকে ওই স্কুলেতে আর কি অ্যাডমিশন করাতে চাই, তখন ভেবেছিলাম বাসটা হয়তো আমাদের মায়ের তলা পর্যন্ত আসবে, মায়ের মন্দির পর্যন্ত, কারণ ওই মায়ের মন্দিরেতে ওই জায়গাটাতে না আমাদের বাড়ি থেকে ঠিক 1 কিলোমিটার, জাস্ট সুলতানপুর আর বয়চন্ডীর মাঝখানে একটা ছোট মাঠ, ওই মাঠটা পেরিয়ে গেলেই আর কি মায়ের তলা, ওই 1 কিলোমিটারের মধ্যেই পড়ে যায়। তো সেহেতু ওই 1 কিলোমিটার যাওয়া আসা করাটা অতটা বেশি টাফ হবে না।
তো সেটাই আর কি ভেবেছিলাম, কারণ ওখান পর্যন্ত বর্ধমানের কিছু কিছু স্কুলের বাস আমি আগে আসতে দেখেছি। তো সেহেতু আর কি সেটাই আর কি ভেবেছিলাম যে বর্ধমান থেকে যেহেতু স্কুলের বাস আসছে, তাহলে এই জায়গা থেকে তো স্কুলের বাস আরামসে চলে আসবে। এই রকম ভেবেই কিন্তু আমরা ওখানেতে অস্মিকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম। আর চাইলে আমরা বর্ধমানেও অ্যাডমিশন করাতে পারতাম, কিন্তু এখান থেকে বর্ধমানটা অনেকটা দূর হয়ে যাবে, আর এতটুকু ছোটো বাচ্চা আর ওই অতটা রাস্তা জার্নি করে যাওয়া মানে অসম্ভব ব্যাপার। তো সেহেতু সিদ্ধান্ত নিই যে না, এখন এখানেতেই পড়ুক, পরে যখন বড় হবে তখন বড় হওয়ার সাথে সাথে সময়ের সাথে সাথে সমস্ত সিদ্ধান্ত তখন নেওয়া যাবে, কিন্তু আপাতত এখানেতেই পড়ুক। কারণ আমাদের এই এলাকা বা এই চত্বরের মধ্যে বলতে পারো ওটাই মোটামুটি একটু ভালো স্কুল, সমস্ত স্কুলই ভালো স্কুল, তবে ওটা একটুখানি বেটার বলতে পারো। তো সেই মতো আর কি দেওয়া। তারপর স্কুলে অ্যাডমিশন করাতে যাওয়ার আগে মানে পরে আমরা জানতে পারি যে না, বাসটা প্রথমে বলা হয়েছিল স্টেশন পর্যন্ত আসবে, তো স্টেশন পর্যন্ত আসবে এটাই আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর তোমাদেরকে আমি বলেছিলাম একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমরা যে রুটটা আর কি ভেবেছিলাম আর স্কুল আমাদেরকে যে রুটটা বলেছিল, তো ওরা একরকম ভেবেছে, আমরা একরকম ভেবেছি, কারণ মাঝখানে একটা জায়গার নাম তারা উল্লেখ করেনি, তারা ভেবেছে তারা উল্লেখ করেছে, আর আমরা তো আমাদেরকে যেহেতু বলেনি তো আমরা কীভাবে জানবো, এই নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো মাঝখানে আমি কিন্তু স্কুলকে জানিয়ে দিয়েছিলাম যে যদি আপনারা যে রুটটা দিয়ে বলছেন মানে সেটা প্রায় 30 কিলোমিটার, মানে আপ ডাউন 60 কিলোমিটার মতো হয়ে যাবে। তো একটা ছোট বাচ্চা, 3.5 বছরের ছোট বাচ্চা 60 কিলোমিটার ডেলি যাওয়া আসা করা অসম্ভব, কারণ আগে জীবনে বাঁচতে হবে তারপর পড়াশোনা। তো সেহেতু বলেছিলাম যে ঠিক আছে। তখন আমি অস্মিকে কিন্তু স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, আমার টাকা পয়সা সমস্ত কিছু লেগে গেছে। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আমার টাকা গেছে যাক, আমার বাচ্চার থেকে তো টাকাটা বড় নয়, ঠিক আছে আমার মেয়েকে আমি এই স্কুলে পড়াবো না, আমার যেখানে আর কি কাছাকাছি স্কুল রয়েছে তাহলে আমি সেখানেই পড়াবো। আর যদি আপনারা কনসিডার করেন তবেই কিন্তু আমি অস্মিকে মানে আমার মেয়েকে স্কুলে পাঠাবো, নাহলে কিন্তু আমি পাঠাবো না, আমার টাকা যাক, আমার টাকার কোনো কিছু প্রয়োজন নেই। তো তারপর তারা কনসিডার করে তো দুদিন স্টেশন বাজার পর্যন্ত এসেও ছিল অস্মিকে তুলতে, কিন্তু স্টেশন বাজারটা না প্রচণ্ড ভিড় থাকে, সকালের দিকটা প্রচণ্ডই ভিড় থাকে। মানে কেউ হয়তো টোটো রেখে দিয়ে চলে যাচ্ছে, টোটোর মালিক নেই, কেউ বাইক এমন জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে, সাইকেল এমন জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে, মানে কোনো কিছু নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু কীভাবে দৌড়াচ্ছি, কারণ প্রচুর লেট হয়ে গেছে। তো যাই হোক, তো সেই জন্য দুদিন আসার পর তারাই আমাকে রিকোয়েস্ট করে যে ওরা একটা জায়গা আমাকে বলে, তো ওই জায়গাতে তো আপনি আসুন, এসে আর কি বাচ্চাকে ওখান থেকে তুলুন। ওখান থেকে প্রায় 1 কিলোমিটার তো হবেই প্রায়, তো মানে 1 কিলোমিটার না হলেও মানে 500-600-700-800 মিটার তো হবেই, না প্রায় ধরো 1 কিলোমিটারের কাছাকাছি। তো আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমিও দেখছিলাম যে ওদের বাসটা, অত বড় বাসটা ঘোরাতে ওই জায়গাটা খুবই প্রবলেম হচ্ছিলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। একদিন তুলতে যাই, তো তুলতে যাওয়ার পর দেখি যে ওই জায়গাটা আমাদের জন্য সেফ না, মানে পুরো শুনশান জায়গা, চারিদিকে এমন কিছু কিছু লোক বা মানুষ রয়েছে। আসলে আমরা তো মেয়ে, আমরা না বুঝতে পারি যে কে কোন নজরে আমাদেরকে দেখছে। মানে একটা মেয়েকে তুমি জিজ্ঞাসা করবে, যে কোনো মেয়েকে, যদি কোনো একটা পুরুষ মানুষ বা কোনো একটা ছেলে বা কোনো একটা মহিলাই যদি আরেকটা মহিলাকে দেখে, সে না বুঝতে পারে, আমাদের সিক্স সেন্স এতটাই প্রখর যে সে কীভাবে কোন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে সেটা বোঝা যায়। তো আমিও সেরকম কিছু আর কি ফিল করছিলাম। তো আমি একদিন মাত্র সেখানেতে তুলতে গিয়েছিলাম। তো তারপরে আমি আবার স্কুল যাই, গিয়ে বলি যে মোটেও আমার পক্ষে ওই জায়গাতে আমার বাচ্চাকে তোলা অসম্ভব ব্যাপার। সকালবেলাটাতেই আমি নিজেকে সেফ ফিল করছিলাম না, তাহলে দুপুরবেলায় কীরকম হবে? তো আমার পক্ষে সেখানেতে তোলা তো সম্ভব না। আপনারা যদি আসতে পারেন তো আসুন, নাহলে আমার বাচ্চা স্কুলে আসবে না। তো এইরকমভাবে কথোপকথন হয়। তো তারপরে ওরা বলে যে আপনাদেরকে তো বলা ছিল, এই ছিল ওই ছিল, এভাবে বলতে থাকে। তো বললাম ঠিক আছে, আপনাদের তো স্কুলে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনারা চেক করে দেখুন, বা যদি মানে কনভারসেশনটা শোনা যায় সেগুলো চেক করে দেখুন। তো এগুলো বলা হয়নি। তো এরকমভাবে স্কুলে প্রথমের দিকটা আমাদের খুবই ঝামেলা হয়। তো তারপরে আর কি ঠিক হয় যে আমি একটা জায়গা ঠিক করি। তো ওনারা মানে একটা মধ্যস্থতায় আসি আর কি, মানে ওনারা একটু মধ্যস্থতায় এগিয়ে আসেন, আমি একটু এগিয়ে যাই। তো এইরকম করে একটা মধ্যস্থতা এখন যেখানে আর কি অস্মিকে স্কুলে আর কি তোলা হয়, তো সেখানেতেই কিন্তু আমি সকালের দিকে তুলি। তো সেখানটা কিন্তু খুবই সেফ জায়গা, মানে ওখানে অনেকগুলো বাড়ি রয়েছে, তোমরা দেখতে পারো। যখনই যদি কোনো বিপদ আপদ দায় বিপদ হয়, কারণ এখনকার মানে দিন যুগকাল একদমই ভালো না, ছোট থেকে বড়, মানে একদম বাচ্চা মেয়ে থেকে শুরু করে একদম বয়স্ক মহিলা পর্যন্ত কেউ কিন্তু সেফ না এই যুগেতে। তো সেহেতু সবার আগে সেফটি দেখতে হবে, যে একটা 3 বছরের বাচ্চা বলে তাকে ছেড়ে দেবো, বা আমি একটা 28 বছর 29 বছরের মেয়ে বলে আমার বেশি সেফটি প্রয়োজন, এমন কিচ্ছু না। একটা ছোট বাচ্চা থেকে একটা বয়স্ক মহিলা পর্যন্ত, মানে সবাইকে তার সেফটিটা আগে দেখতে হবে। তো সেহেতু আমি সেই সেফটি অনুযায়ী এই সিদ্ধান্তে কিন্তু আমি আসি।
বৃষ্টি দিয়েছো কেন গো? দিয়েছো কেন বাবা? হ্যাঁ কি দিয়ে পা দিয়ে দিয়েছো স্কুলে যা ঢোকার সময়? হ্যাঁ স্কুল স্কুল থেকে বাড়ি ফেরার সময়? আচ্ছা ঠিক আছে, খুলে নাও খুলে নাও। যা মেঘ ধরেছে, ব্যাগটা দাও। ব্যাগটা নিয়ে তো তুমি বসতে পারবে না বাবা, ব্যাগটা দাও না বাবা, ব্যাগ নিয়ে বসতে পারবে না। নো কি দাও, ব্যাগ দাও। ব্যাগ নিয়ে বসতে পারবে না বাবা, ব্যাগ দাও। শোনো আমার, তুমি তো আরে বাড়ি গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ঘুরবি দে। এখন তো বাড়ি যাই, দেখ প্রচুর মেঘ ধরেছে, দেখ টাকা একবার শুধু যা মেঘ এসেছে। হে তুই যাচ্ছিসটা কোথায়? গুটি গুটি পাই অসবি এবার বকবো কিন্তু খুব। চলো তুমি চলো চলো, রাস্তায় গাড়ি যাচ্ছে, দুষ্টুমি করতে নেই। এই চুপ করে দাঁড়া, এমন বকা খাবি তুই। তুই দেখ তুই ভীষণ বকা খাবি। তুই স্কুলে ছিলিস, ভালো ছিলিস, তুই এই স্কুল থেকে নামা মানি তোর দুষ্টুমি। নেমে আয় তাড়াতাড়ি, নেমে আয়, বাড়ি যেতে হবে। চ, মায়ের অনেক কাজ পড়ে রয়েছে জানিস। চলে চলে বাবা। মা চলে বাস। এইখানে চুপ করে দাঁড়া, এখান থেকে এক পাও নড়বি না বলে দিচ্ছি। দেখিস না বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কত কিছু। আমার ভয় লাগে না, মায়ের ভয় লাগে না? কখন দৌড়ে দিবি, কখন এখান থেকে দৌড় দিবি আমি বুঝতেও পারবো না। চুপ করে দাঁড়া। দেখো অস্মিকে নিয়ে বাড়ি ফিরেছি, আর তারপর কীরকম মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টিটা নামে। আমি যখনই বেরোই তখনই দেখি যে প্রচণ্ড মেঘ এসেছে। বৃষ্টি তখনও শুরু হয়নি, তাই আমি আগেভাগেই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সেহেতু মানে সকালবেলার সময় ওই জায়গা থেকে তোলে অস্মিকে। ওখানেতে একদম ঠিকঠাক জায়গা আছে, অনেক বাড়িঘর, অনেক লোকজন, মানুষজন, দোকানপাট সমস্ত কিছুই রয়েছে। এবং কিন্তু দুপুরের সময়টা কিন্তু ওই জায়গাটা পুরো শুনশান এরিয়া। তো সেই জন্য ওখানে কিন্তু দুপুরবেলায় আমি একদমই স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলাম যে ওখান থেকে কিন্তু আমি বাচ্চাকে রিসিভ করব না, কারণ দুজনের জন্যই সেফ না ব্যাপারটা। আপনারা তো বাস থেকে নামিয়ে দিয়ে চলে যাবেন, কিন্তু দুপুরবেলায় আমাকে আর আমার মেয়েকে আর কি বাড়ি ফিরতে হবে। আর যেহেতু অস্মির বাবা বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই, একটা পুরুষ মানুষ রয়েছে, কিন্তু যেহেতু আমি মেয়ে, আমার বাচ্চাও মেয়ে, তো সেহেতু আমাদের সেফটিটা আগে দেখতে হবে। আমি স্কুলকে এইভাবে ডিরেক্ট বলেছিলাম, আমাদের ঠিক আছে আপনারা যেখানে আমাকে বাসা থেকে নামাতে বলছেন, বাচ্চাকে রিসিভ করতে বলছেন, যেখানে নাকি আমি বাচ্চাকে বাসে তুলবো, তো সেই তারপর আমাদের মানে দুজনের সেফটিটা কি আপনারা নেবেন? আপনারা যদি আমাদেরকে এতটুকু অ্যাসিওর করতে পারেন যে হ্যাঁ আমার বাচ্চার কোনো কিছু হবে না, আপনারা আমাদের পুরো মানে একদম দায়িত্ব নেবেন বাড়ি পৌঁছে যাওয়া পর্যন্ত, তাহলে কিন্তু আপনারা যেখানে বলছেন সেখানেই আর কি বাচ্চাকে তুলবো। নাহলে কিন্তু আর বাচ্চা স্কুলও আসবে না। আর আমরা আর কি আপনাদের স্কুলে অ্যাডমিশন করানোর জন্য যে টাকাটা দিয়েছি, সেই টাকাটাও কিন্তু আমরা দাবি করব না। তো আপনারা অ্যাসিওর করুন। তো সেটা তো কারোর পক্ষে অ্যাসিওর করা সম্ভব না। তো সেহেতু ওই আর কি মধ্যস্থতায় এসেছে যে ঠিক আছে, যখন অস্মিকে আমি আর কি রিসিভ করি, তো তখন আর কি আমি অস্মিকে একদম বাজার থেকে, মানে আমাদের যেটা আর কি মেন বাজার বলতে পারো, স্টেশন বাজার, তো সেখান থেকেই কিন্তু আমি অস্মিকে রিসিভ করি, কারণ তখন সেখানে বাজারে প্রচুর মানুষজন থাকে, অনেক দোকানপাট খোলা থাকে, তো সেজন্য কোনো ভয়ের কোনো চিন্তা নেই। এরপরে আসি, এটা হলো সেফটি নিয়ে ব্যাপার হলো। তো আমি তোমাদেরকে একটা কথাই বলি, আমরা বাবা মা, আমাদের নিজেদের সুরক্ষা তো নিজেদেরকে করতেই হবে, তার সাথে সাথে সবথেকে বড় দায়িত্ব দিয়েছে ভগবান আমাদেরকে এই বাচ্চাটার। তো এই বাচ্চাটার এখনকার যা দিনকাল, আমি বারবার বলছি, গ্রাম হোক, শহর হোক, মফস্বল এরিয়া হোক, যাই হোক না কেন, মানে এখনকার মানুষ না প্রচণ্ড হিংস্র। আর কে কখন কোথা থেকে কোন দিক দিয়ে কেউ ক্ষতি করবে সেটা কেউ কখনো আগে থাকতে বলতে পারে না। তা সেহেতু সব সময় মানে সতর্ক হয়ে থাকতে হবে। আর তাছাড়া স্কুলটা যেহেতু আমি ডেলি যা আশা করছি, তো সেহেতু কেউ যদি আমার ক্ষতি করব বলে, তো সে মানে একদিনে তো সে ক্ষতি করবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস ধরে সে আগে লক্ষ্য রাখবে আমাকে, আমি কটার সময় যাচ্ছি, কটার সময় ফিরছি, কী করছি না করছি। তো তারপর তারা সেই স্টেপটা নেবে একদম আট ঘাট বেঁধে। তো সেহেতু সেই সমস্ত কিছু আর কি মাথায় রেখে এই সমস্ত কিছু প্ল্যানগুলো আমি করেছি। তো এই সমস্ত কিছু আমারই মস্তিষ্ক প্রসূত, কারণ আমাকেই যেহেতু দিয়ে আসা নিয়ে আসার এই ব্যাপারটা করতে হবে, তাই সমস্ত কিছু চিন্তাভাবনা করতে হবে। হ্যাঁ, অশ্বিন বাবাও সাথ দিয়েছে, ও নেগেটিভ পজিটিভ কিছু বলেছে, তো কিন্তু মেন দায়িত্বটা আমার ওপরই, সেটা তোমরা দেখতেই পাও।
খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, সব কিছু করিয়ে দিয়েছি। তারপর মহারানী মা ঘুমাবে না, আমার চুলের ওপর তার টর্চার চলছে। এরপর আসি সেকেন্ড টপিকে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে একজন আমাকে জানতে চেয়েছিলে মানে আমার মেয়ের স্কুলের টাইমিং কটা, আমি কটার সময় যাচ্ছি না আসছি সমস্ত কিছু। দেখো এগুলো কিন্তু মানে আমি যখন সোশ্যাল মিডিয়ায় এই যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি অনেক আবেগপ্রবণ হয়ে কথা বলি, সেটা তোমরা জানোই। একটা কথাকে হাজারবার বলি, অনেকেই আর কি কমেন্ট করো, এই দেখো তো তুমি এই ভিডিওটা নিজে শোনো, তুমি দেখো তুমি একটা কথাকে কতবার বলেছো। আসলে আমার কিন্তু কোনো কিছু স্ক্রিপ্টেড নয় যে আমি কোনো কিছু খাতায় লিখে রাখি স্ক্রিপ্টটা, তারপর সেটা খাতাটা দেখে দেখে তোমাদেরকে বললাম। আমার মনে মাথায় এই মুহূর্তে যা আসে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, হয়তো সেটা একবারের জায়গায় 5 বার বলা হয়ে যায়, তো সেই আবেগপ্রবণের বশে হয়তো অনেক কথাই বলে ফেলি যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে বলা উচিত নয়। তো সেহেতু কখনো কখনো টাইমিং হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, কিন্তু আমার মনে হয়েছে, এবং তাছাড়াও তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো, দিদি সোশ্যাল মিডিয়াতে টাইমিংগুলো বলবে না। একদম তুমি ঠিক কথা বলেছো। তোমার এই কমেন্টটা আসার পর তখনই আমার আরও বেশি করে টনকটা নড়লো। সত্যিই তো আমি তো বলে ফেলছি। এই জিনিসগুলো বলা সত্যি করি, যতই আমি সেফ ফিল করার চেষ্টা করি বা সব কিছু আটঘাট বেঁধে থাকি, যতই আমি আমার মা মেয়ে একা থাকি বলি, কিন্তু এই বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রয়েছে। তাছাড়া বলতে পারো, যদি শ্বশুর শাশুড়ির কথা ছেড়েও দিই, একসময় তোমাদের মনে আছে কিনা আমি জানি না, দেখো আমার কামড়ে কেমন দুটো ইঁদুরের দাঁত বসিয়ে দিয়েছে হাতে। এই মেয়ে যে কত অত্যাচার করে তার নেই ঠিক। তো যাই হোক, এই অত্যাচারগুলো আমি খুব মিস করবো যখন ও বড়ো হয়ে যাবে। আমি খুব ভালোবাসি, যে যা করছে করুক, কোনো অসুবিধা নেই। আসলে যদি আমার শ্বশুর শাশুড়ির কথা ছেড়েও দিই, তাছাড়াও একদিন মনে আছে আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম সন্ধ্যের দিকে, তখন কেউ কোথাও বাড়িতে কোনো জনপ্রাণী পর্যন্ত ছিল না, আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল, তাতেও আমি বাড়ি থেকে হাঁক দিয়ে লোক জড়ো করেছিলাম। মানে আমি আমার দাওয়া থেকে বা বারান্দা থেকে হাঁক দিয়েছিলাম, তো তখন আমার সেজো কাকিমা, সেজো কাকি শাশুড়ি, তারপর আমার যে দেওর, সবাই আর কি, সেজো কাকা শ্বশুর থেকে শুরু করে সবাই ছুটে চলে এসেছিলো। তারপরে আমাদের বাড়ির পিছনেতে আমার যা আর কি জেঠিমা জ্যাঠা সবাই রয়েছে। তো সেহেতু এখানেতে যেহেতু গ্রাম, এটা তো শহর নয় যে এই ফ্ল্যাটে কি হচ্ছে ওই ফ্ল্যাটের লোক জানে না, এমন না। তো যেহেতু গ্রামে থাকি, তো সেহেতু একটা হাঁক দেবো, জাস্ট মানে একটু চিৎকার করব, সাথে সাথে লোকজন জড়ো হয়ে যাবে। সবাই জানে যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে একা থাকি, একা বড় করছি, একা মানুষ করছি। তোমরাও যেমন জানো, আমার গ্রামের লোকও কিন্তু জানে, আমার বাবার বাড়ি গ্রামের লোক, শ্বশুর বাড়ি গ্রামের লোক, সবাই কিন্তু জানে আমার স্ট্রাগলটা, তারা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছে। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখছো, কিন্তু ভিডিওতে না সবটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তার কারণ একটা কাজ করছি, ক্যামেরাটা সেট করলাম, ফোনটা সেট করলাম, তারপরে তার সাথে সাথে অন্য একটা কোনো কাজ করতে চাই, তখন কিন্তু সেগুলো ক্যামেরা করে ভিডিও করে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো সেহেতু সবটুকু তোমরা হয়তো দেখতে না পেলেও, কিন্তু আমার গ্রামের লোক মানুষ, মানে পাড়া প্রতিবেশী, তারা কিন্তু বেশি করে জানবে অস্মিকে কখন আনতে যাচ্ছি, দিতে যাচ্ছি, কীভাবে ভিজে ভিজে যাচ্ছি না রোদে পুড়ে যাচ্ছি, সেই সমস্ত কিছু তারা খুব ভালো করেই জানে। তো সেহেতু সবাই খুব হেল্পফুল, মানে বিপদে আপদে পড়লে এমনটা নয় যে আমি পাশে কাউকে পাবো না। বিপদে আপদে পড়লে, হঠাৎ কোনো বিপদ আপদ হলে সবাই আমার পাশে থাকবে। এমনকি তোমাদের মনে আছে যখন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, আমি একা অস্মিকে গাড়ি করে নিয়ে চলে গিয়েছিলাম, আমার কাকা শ্বশুর আমাকে প্রচণ্ড বকাবকি করেছিলেন যে তুমি কেন একা গেলে বাচ্চাটাকে নিয়ে রাত্রেবেলা, আমাদেরকে জানাতে পারতে, আমরা কেউ হয়তো তোমার সাথে যেতাম, মানে এইরকম টাইপের। মানে বিপদে আপদে পড়লে সবাই আছে, এমন নয় যে আমি একা রয়েছি। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর যে টাইমিংটা জিজ্ঞাসা করেছো, তুমি ভেবো না যে তোমাকে আমি মিন করে কোনো কথাগুলো বললাম, একদমই তোমাকে মিন করে কথাগুলো বলিনি। মানে দুটো কমেন্ট আমার সামনে এসেছে, তাই ভাবলাম যে আমি শুধুমাত্র আমার পয়েন্ট অফ ভিউটা রাখার চেষ্টা করেছি, যে আমার দিক থেকে আমি এটা ভাবি বা আমার মাথার মধ্যে এই সমস্ত কিছু চলে, বা এটা আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন। আমি কাউকে কিন্তু কোনো রকমভাবে মানে কর্নার করে কোনো কথা বলিনি, আমি শুধুমাত্র আমার মনের ভাবটা তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার কথায় যদি কেউ হার্ট হয়ে থাকো, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তার কারণ আমি কাউকে হার্ট করার কোনো ইন্টেনশন আমার মনের মধ্যে নেই। তোমরা জানো যে আমি আমার চিন্তাভাবনা, আমার জীবন কাহিনী, আমার লাইফস্টাইল, আমি কীভাবে চলছি না চলছি, সেই সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরি। হ্যাঁ, সেখান থেকে অবশ্যই আমার আর্নিং হয়, সেই আর্নিং দিয়ে আমি আমার শখ মেটাই, আমার প্রয়োজন, মানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, আমার প্রয়োজন মেটে। কিন্তু তা হলেও তোমাদের সাথে আমার একটা মানে একটা বন্ডিং তৈরি হয়েছে, যে বন্ডিংটা চোখে দেখা যায় না, কিন্তু হয়তো তোমাদেরকে আমি চিনিও না, তোমরা সামনে হলে হয়তো বুঝতেও পারবো না যে তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু তোমরা আমাকে খুব ভালো করেই চেনো। তো এই একটা স্ট্রং বন্ডিং তোমাদের সাথে আমার তৈরি হয়েছে। তো এইগুলো শুধুমাত্র টাকা পয়সা দিয়েও কিন্তু আসে না। তোমাদের কাছ থেকে আমি আমার মানে বিপদের দিনে বলো, দুঃখের সময় বলো, সুখের সময় বলো, যে আশীর্বাদগুলো পাই, সেই আশীর্বাদগুলো কিন্তু 1000 টাকা দিলেও, মানে লাখ কোটি টাকা দিলেও কিন্তু আমি পাবো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। গাছ থেকে প্রচুর পেয়ারা পারলাম, দেখলে এই পেয়ারাগুলো মানে অশ্মির বাবা মাকে পাগল করে দিচ্ছিলো। গাছের পেয়ারাগুলো দেখো সব পাখিতে খেয়ে
খেয়ে নিচ্ছে। কলকাতায় বসে বসে কীভাবে যে আমাদের গাছে পেয়ারা এখানে খেয়ে নিচ্ছে, ও কীভাবে দেখতে পাচ্ছে ভগবান জানে, মনে হয় দিব্যদৃষ্টি আছে। যাই হোক, তো সেই জন্য অস্মিকে ঘুম পাড়িয়ে রেখে ভিজে জামা কাপড়গুলো সিঁড়ির ওখানে মিলে গিয়েছিলাম পেয়ারা পাড়তে। তো অনেক কষ্টে পেয়ারাগুলো এখানে ওখান করে পড়ে গিয়েছিলো, তো সেগুলো তুলে নিয়ে এলাম। এখনও অস্মি ঘুমাচ্ছে, সেই ফাঁকে ভাবলাম একটুখানি সন্ধ্যেটা দিয়ে দিই। তো আমার এই সময়টা না সন্ধ্যে দিতে খুব ভালো লাগছে। আচ্ছা তোমরা জানিও তো এখানটা কীরকম হয়েছে। আমার না মানে ইচ্ছা আছে এই জায়গাটা আরেকটুখানি ডেকোরেট করব, কিন্তু এই ডেকোরেট করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো যে কোথা থেকে পাবো আমি না কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। নিজেরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, তার সাথে সাথে নিজের মনের কিন্তু যত্ন নেবে। চলো বাই, টাটা।